up. Let me walk and you hold this. And follow me. You, open the door. You boss? Yes. I need some monitors. Budget? I have little money. I have Hikvision, 100 Hz. This is good, but I need more. We have also this. What is the price? This is $50,000. $50,000. I need more. You have something else? Yes, yes. What is the price of this? This is $30,000. Pack this, pack this. Take your money and give me my product. Hey, and follow me, US. পিসিবি স্টোর শুরু হয়েছে যতদিন থেকে ততদিনের পর থেকেই আমরা মনে হয় মনিটর অ্যাজ এ রিটেল করা শুরু করছি এবং রিটেল করতে করতে যে অবস্থাটা দেখছি যে কাস্টমারের আসলে অনেক রকম চাহিদা। এখন এই চাহিদাটা আসলে ভ্যারি করে থাকে, কারো দেখা যাচ্ছে যে 75 হার্জ দরকার, কারো আবার 100 হার্জ দরকার, কারো দরকার একটু কালার ভালো, কারো আবার একটু বুস্টেড কালার দরকার। যাই হোক, মনিটর বক্সগুলো আসলে রেখে নিই। তো আজকে আমরা আরো একটা কম্প্যারিজন করব, তবে এখানে 5টা মনিটর কম্প্যারিজন করা হবে। তবে এই ক্ষেত্রে একটা ক্যাচ আছে, এই ক্যাচের মধ্যে হচ্ছে 4টা মনিটর 100 হার্জের আর একটা 75 হার্জের। এখন এইটা শোনার পরে হয়তো বা আমাকে একটু অনেকে গালমন্দ করতে পারেন কমেন্ট সেকশনে। বলে দিই যে 75 হার্জের যে মনিটরটা আছে সেটাও স্টিল মার্কেটে চলে, এমন না যে সবাই আসলে 100 হার্জে শিফট হয়ে গেছে। তো এই 5টা মনিটর আমাদের যেই লিস্টে আছে, 5টা মনিটরের প্রাইস রেঞ্জ শুরু হয় 10,000 টাকা থেকে এবং প্রাইসটা শেষ হয় প্রায় 15,000 টাকার আশেপাশে। মার্কেটে হয়তো বা 500-1000 টাকার প্রাইস ডিফারেন্স হইতে পারে। আমরা এখানে যেই মনিটরগুলো নিয়ে কথাবার্তা বলবো, সো কালারের বেসিসে বা আপনার গেমিং এর বেসিসে বলেন বা এডিটিং পারপাজে বলেন কোন মনিটরটা ভালো হবে, কালার কোনটার ভালো কোনটার খারাপ, বা আপনাকে ভ্যালু ফর মানি কোনটা সোফার অফার করতেছে, সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে আজকের এই কম্প্যারিজন ভিডিওতে আছি আমি ফাহিম, ফিটচিন্টার পরে, এবং আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। সো এই 5টা মনিটরের প্রাইস যেহেতু আগে বলছি 10,000 টাকা থেকে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে 15,000 টাকায়। সো একদম লিস্ট প্রাইসে শুরু হচ্ছে ডাহুয়ারই একটি মনিটর, যার মডেল হচ্ছে ডাহুয়া DHI LM22A200 IYES এই মডেলটা, যেটার দাম মার্কেট প্রাইসে বর্তমানে 10,960 টাকার আশেপাশে। এবং হিগভিশন বা হাইকভিশনের DHD 1522F2 CBD, যেটার দাম 10,850 টাকা। এরপরে আসছে MSI এর Pro MP225, যার দাম 13,500 টাকা। যদিও মার্কেটে এটা আসলে বছর খানেক আগে এটার দাম একটু কম ছিল, খুব সম্ভবত এটা একটা রিফ্রেশ ভার্সন। এরপরে 4 নম্বরে আসতেছে আসুসের মনিটর, যার মডেল হচ্ছে VP229HF, যেটা বলতে গেলে সুপরিচিত VZ229 এরই একটা রিফ্রেশ ভার্সন, যার দাম 13,560 টাকা। এবং সর্বশেষ লেনোভোর মনিটর, যেটা 75 হার্জের, যেটা মডেল হচ্ছে L22i40, যার দাম 15,000 টাকা। এখন ওই যে ক্যাচের কথা বললাম না, যেহেতু 75 হার্জের কথাবার্তা বলতেছিলাম, ওইটাই লেনোভোর সেই 75 হার্জের পাপি এবং ওটার দাম সবচেয়ে বেশি 15,000 টাকা। তো লেনোভোরটার ব্যাপারে কথাবার্তা আমরা বিস্তারিত বলবো, কিন্তু এক্ষেত্রে বলে রাখা ভালো বাকি 4টা মনিটর যেগুলো আছে এক্ষেত্রে লেনোভোরটাই অনলি হোয়াইট কালারের, বাকিগুলো কিন্তু ব্ল্যাক কালারের। এই 4টা মনিটর 100 হার্জের রিফ্রেশ রেট দিচ্ছে, ফুল এইচডি, বলতে গেলে 5টা মনিটরই ফুল এইচডি, 22 ইঞ্চ ফর্ম ফ্যাক্টরের IPS প্যানেল। সো এই মনিটরগুলো দেখা যাচ্ছে যে যেই ইউজুয়াল যে স্পেসিফিকেশন বা কনফিগারেশন রয়েছে সেগুলো অলমোস্ট কাছাকাছি বা 19-20। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে টুকটাক কিছু সফটওয়্যার চেঞ্জেস বা এটা সেটা চেঞ্জেস আছে, অথবা ব্রাইটনেস হয়তো বা টুকটাক কিছু চেঞ্জেস আছে, বা হচ্ছে যে একটা আপগ্রেডেশন থাকতে পারে প্রাইস ভেদে। সো এই ক্ষেত্রে মনিটরগুলো কম বেশি হচ্ছে IPS প্যানেল যেহেতু অফার করতেছে, সো IPS প্যানেলের মধ্যে আসলে অনেক রকম তারতম্য থাকে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ডের অনেকগুলো বড় বড় কোম্পানি আছে যারা অ্যাজ এ IPS প্যানেল আসলে ম্যানুফ্যাকচার করে, ওখান থেকে এই ব্র্যান্ডগুলো হয়তো বা প্যানেলগুলো নেয় এন্ড সেখান থেকে দেখা যাচ্ছে যে তারা এটাকে ফাইনাল প্রোডাকশন আকারে দেয়, অথবা ওই সকল কোম্পানির আন্ডারে দেখা যাচ্ছে মোল্ড রেডি থাকে, তারা জাস্ট হচ্ছে যে কি বলে ওই মোল্ডটাকে অ্যাসেম্বল করে আমার এই ফিচার দরকার এই লিস্টটা দিয়ে জাস্ট তারা তাদের কোম্পানির ব্র্যান্ডিংটা করে থাকে। সো এটা বড় কোম্পানিও করে, ছোট কোম্পানিও কম বেশি করে, ইভেন অনেক বাংলাদেশি কোম্পানিও আছে যারা হোয়াইট লেভেলিং করে। তো এই ক্ষেত্রে বলতে গেলে আসলে প্যানেলের ওয়াইড ভ্যারাইটি আছে, প্যানেলের অনেক রকম টাইপ আছে। তো এক এক মনিটর আসলে এক এক প্রাইসে এক এক ভেন্ডর থেকে আসলে প্যানেল সোর্স করে থাকে। সো এই ক্ষেত্রে কোন মনিটর আসলে কোন প্যানেলটা সোর্স করতেছে এটা এক্সাক্ট বলাটা খুবই কঠিন, কারণ এটা আসলে টিয়ার ডাউন না করে বলা যায় না, আবার টিয়ার ডাউন করলেই যে বলতে পারবো এমনও না। সো এই ক্ষেত্রে বলতে হয় যে IPS প্যানেলের অনেক রকম ভ্যারাইটি বা ভ্যারিয়েশন রয়েছে, এবং এই ভ্যারিয়েশনের জন্য দেখা যাচ্ছে যে কালারেরও একটা তারতম্য হয়। সো সেই জন্যই আমাদের একটা কম্প্যারিজন টাইপের ভিডিও। সো এই মনিটরগুলোর মেইন পারচেস কারা করে, এই মনিটরগুলো
মনিটরগুলোর মেইন পারচেস করে হচ্ছে যে যাদের মোটামুটি বাজেট বিল্ড হয়, কারণ যারা হাই এন্ডে যায় তারা 1080p তে থাকতে চায় না, তাদের মোটামুটি 2K থেকেই আসলে শুরু হয় আর কি কেনার যে ইচ্ছাটা। তো মোটামুটি বাজেট বিল্ডে যারা হচ্ছে যে ফ্রিল্যান্সিং বা ভিডিও এডিটিং টাইপের কাজগুলো করেন তাদের জন্য দরকার একটা কালার অ্যাকুরেট ব্যাপার স্যাপার, অথবা ইভেন যারা কন্টেন্ট ওয়াচিং বা একটু টুকটাক গেমিং করতে চান সেই ক্ষেত্রে একটা অ্যাকুরেট কালার চান, তারাই আসলে এই ধরনের মনিটরগুলা ইউজুয়ালি খুঁজে থাকেন আর কি। এর বাইরে ফিজিক্যাল ডিজাইনের কথাবার্তা যদি বলতে হয়, মনিটরগুলো দেখতে একরকম আইডেন্টিক্যাল, অ্যাডজাস্টমেন্টের ফিচারও বলতে গেলে কম বেশি ওই টিলটেই আছে, এর বাইরে তেমন একটা অ্যাডজাস্টমেন্টের ফিচার নাই। এর বাইরে যদি থার্ড পার্টি আর্ম কিনেন সেটার জন্য ভেসা মাউন্ট দেওয়া আছে, এবং মোটামুটি সবগুলো মনিটর দেখতে প্রায় কাছাকাছি, যদিও এমএসআই আর আসুস এখন দেখতে গেলে ডিজাইনের সেন্সে যদি বলতে হয় প্রায় কাছাকাছি, পিছনের ডিজাইনটা একটু ডিফারেন্ট, আবার লেনোভোটা একটু ডিফারেন্ট করে বানানো। এক্ষেত্রে ডাহুয়া আর হচ্ছে হাইকভিশন অলমোস্ট সিমিলার টাইপের, পেছনের ডিজাইনটাও অলমোস্ট কাছাকাছি মনে হয়। তো এটা আসলে জাস্ট ব্র্যান্ড ভেদে একটু টুকটাক ভ্যারি করে। এক্ষেত্রে এই 5টা মনিটরের আসলে খুব একটা ডিফারেন্সিয়েট নাই। যদি স্পেসিফিকেশনের কথাবার্তা বলতে হয়, ব্রাইটনেসে এই মনিটরগুলো সবগুলাই হচ্ছে যে 250 নিটস দিয়ে থাকে, কন্ট্রাস্ট রেশিও 1000:1, সো মোটামুটি বলতে গেলে সবই সেম। এবার আসছে যাক মেইন যেই ব্যাপার স্যাপার, আই মিন কম্পারিজন করার জন্য আমরা যে টেস্টিং ডিভাইসটি ইউজ করেছি সেটা হচ্ছে ডিসপ্লে HDR C6 5000 এবং সফটওয়্যার হিসেবে ছিল ক্যালম্যান আলটিমেট। তো এই সফটওয়্যারে মূলত আমরা প্রথমেই টেস্ট করি sRGB। sRGB মিন্স হচ্ছে স্ট্যান্ডার্ড রেড, গ্রিন এন্ড ব্লু, এই কালার স্ট্যান্ডার্ডটা। তো এই কালার স্ট্যান্ডার্ডটা মূলত বোঝায় যে আপনার মনিটর স্ট্যান্ডার্ড রেড, গ্রিন এবং ব্লুতে কেমন কালার প্রোভাইড করতে পারে, এবং এই কালার গ্যামুটটা প্রকাশ করা হয় CI 1931 এর হিসাবে। তো প্রথমেই যদি বলতে হয় তাহলে sRGB কালার গ্যামুটে আমরা প্রথমে পেয়েছি লেনোভোর, যদি রেজাল্ট বলতে হয় সবচেয়ে হাইয়েস্ট ছিল 98.4, যদিও এটা 15,000 টাকার মনিটর, বাট sRGB তে একটু বেটার রেজাল্ট দিচ্ছে সোফার আমাদের টেস্টিং রেজাল্টে। এরপরে সেকেন্ড পজিশনে আসতেছে MSI Pro MP225, যেটা ছিল 96.2%। এরপরে থার্ড পজিশনে Asus VP229 95.2%। 4 নম্বরে আসতেছে হিগভিশনের DS-D50 মডেলটা, যার ভ্যালু ছিল 92.8%, এবং সর্বশেষ ডাহুয়া DHI LM22, যেটা 87.5% sRGB ভ্যালু দেখায়। এক্ষেত্রে প্রথমে বলছিলাম যে এক এক কোম্পানি আসলে এক এক জায়গা থেকে আইপিএস প্যানেলগুলো সোর্স করে থাকে, তো আইপিএস প্যানেলের অনেক রকম টাইপ রয়েছে। সো সেই ক্ষেত্রে লেনোভোর প্রাইসটা একটু বেশি হইলেও সেক্ষেত্রে sRGB যে কালার রেজাল্টের ভ্যালুটা রয়েছে সেটা লেনোভো সবচেয়ে হাইয়েস্ট দিতে পারছে সোফার, যদিও আমি পার্সোনালি একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে 15,000 টাকায় কি 75 হার্জ নিবে। তো সেই তুলনায় sRGBর ভ্যালুটা যদি মানে কম্পেয়ার করতে হয় বাকিদের সাথে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে লেনোভো একটু বেটার রেজাল্ট প্রোভাইড করতে পারছে। এরপরে সেকেন্ড যেই ব্যাপারটা সেটা হচ্ছে অ্যাডোবি RGB নিয়ে যদি কথাবার্তা বলা হয়, অ্যাডোবি RGB মূলত অ্যাডোবিরই আসলে একটা কালার স্ট্যান্ডার্ড। তো মূলত যারা ফটো বা ভিডিও এডিটিং করে থাকেন তাদের ক্ষেত্রে অ্যাডোবি RGBটা খুবই ইম্পর্টেন্ট একটা কালার গ্যামুট। সো এই কালার গ্যামুটের রেজাল্টে যদি বলতে হয়, প্রথমে থাকছে Lenovo L22i40, যেটা ছিল 76%। এরপরে থাকছে MSI Pro MP225 74.4%। এখানে তৃতীয় পজিশনে ছিল Asus VP229, যেটা ছিল 73.8%। 4 নম্বরে হিগভিশনের DS50, যেটা ছিল 71.3%, এবং সর্বশেষ ডাহুয়া DHI LM22, যেটা ছিল 67%। অ্যাডোবি RGBর ব্যাপারে যদি কথাবার্তা বলতে হয় তাহলে অ্যাডোবি RGBর মানে যে অ্যাভারেজ রেঞ্জটা সেটা হচ্ছে 72 থেকে 76% এর আশেপাশে। সো 76% এর আশেপাশে থাকা মানে মোটামুটি অ্যাডোবি RGB রেজাল্টটা যথেষ্ট গুড এনাফ এই টাইপের ফটো বা ভিডিও এডিটিং টাইপের কাজের জন্য আর কি। এরপরে DCI-P3টা মূলত মুভি রিলেটেড যে কালার গ্যামুট সেটাকে আসলে এক্সপ্লেইন করে। এক্ষেত্রে যদি বলতে হয় তাহলে প্রথমে থাকতেছে MSI Pro MP225, যেটা ছিল 78%। Asus VP229 ছিল দ্বিতীয় পজিশনে 77.5% নিয়ে। 3 নম্বর পজিশনে Lenovo L22i40, যেটা ছিল 76.9% কালার গ্যামুটে। চতুর্থ নম্বরে ছিল হিগভিশন DS-D50, যেটা ছিল 71%, এবং সর্বশেষ ডাহুয়া DHI LM22 ছিল 71% কালার গ্যামুট নিয়ে। এক্ষেত্রে কালার গ্যামুট DCI-P3 এর যদি অ্যাভারেজ রেশিও বলতে হয় সেটা হচ্ছে 78% এর আশেপাশে। যদি এটা 80% বা 84% এর বেশি চলে যায় সেক্ষেত্রে বুঝতে হবে যে এই DCI-P3 এর যে ইউজুয়াল ভ্যালু সেটা ইউজুয়াল থেকে অনেক বেশি। সো একটা বুস্টার টাইপের কালার দিবে, এটা ওখান থেকে বোঝা যায়। সো সেই তুলনায় MSI একটা ভালো কালার আউটপুট দিচ্ছে সোফার, আই মিন 78%, যেটা স্ট্যান্ডার্ড যে DCI-P3 রেজাল্টটা সেটাকেই মিট করতেছে একরকম। এবং সর্বশেষ কালার গ্যামুট টেস্টিং রেজাল্টে আসতেছে NTSC এর হিসাবটা। NTSC মিন্স হচ্ছে ন্যাশনাল টেলিভিশন কালার স্ট্যান্ডার্ড। এই কালার স্ট্যান্ডার্ডটা মূলত টেলিভিশন, তারপর এই টাইপের যে এভি টাইপের মিডিয়াগুলো রয়েছে তারা ইউজ করে থাকে, এবং এই কালার স্ট্যান্ডার্ডের যে অ্যাভারেজ ভ্যালু সেটা হচ্ছে 72%। এখানে মেজরিটি মনিটরের আপনি যখন স্পেসিফিকেশন পেজ দেখবেন প্রায় হয়তো NTSC তেই তাদের কালার গ্যামুটটা দিয়ে থাকে। এক্ষেত্রে ছোট একটা হ্যাক্স যদি বলে নিতে হয় সেক্ষেত্রে বুঝে নিতে হবে যে মনিটর 72% NTSC কালার ক্লেম করে সেটা অলমোস্ট 99% sRGB কালার ক্লেম করার মতো সিচুয়েশনে থাকে আর কি। তাও জিনিসটা আসলে
ভ্যারিয়েশন করে, কিছু কিছু কেসে আসলে ডিফারেন্ট রেজাল্ট আসলেও আসতে পারে। তো এনটিএসসি কালার রেজাল্টে প্রথমেই থাকছে Asus VP229 72% নিয়ে, সেকেন্ড পজিশনে Lenovo L22i40 72.2% নিয়ে, MSI Pro MP225 থাকতেছে তৃতীয় পজিশনে 71.5% নিয়ে, চতুর্থ পজিশনে Hikvision DS-D50 থাকতেছে 68.1% এবং সর্বশেষ Dahua DHI LM22 থাকতেছে 66.6%। এক্ষেত্রে 4 ধরনের কালার গ্যামুটের কথাবার্তা বলা হয়েছে। সেক্ষেত্রে যদি রেজাল্টের কথা বলতে হয়, যদি SRGB স্ট্যান্ডার্ডের কথাবার্তা বলেন, আপনার যেই রেগুলার ডে টু ডে অ্যাক্টিভিটি, কন্টেন্ট ওয়াচিং, এই টাইপের কাজগুলো করতে হয়, বা ইভেন ভিডিও এডিটিংয়েও আপনি একটা নিউট্রাল কালার দরকার, সেক্ষেত্রে লেনোভোটা একটা ভালো পজিশনে আছে SRGB রেজাল্টের হিসেবে। যদি ফটো এডিটিংয়ে একটু ফোকাস থাকে আপনার, সেই ক্ষেত্রে Adobe RGB রেজাল্টে লেনোভো স্টিল আগায় আছে। সো ফটো বা ভিডিও এডিটিং এর জন্য লেনোভো একটু বেশি সাজেস্টেড সিচুয়েশনে আছে, যেহেতু লেনোভোর এই রেজাল্টটা কালার গ্যামুটে SRGB তে ছিল 98% এবং Adobe RGB তে ছিল 76%। তো এই দুটার ক্ষেত্রে ফটো বা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে যদি মানে এই 5টা মনিটরের মধ্যে প্রথম পজিশনে থাকে, সেই ক্ষেত্রে প্রথমেই থাকবে লেনোভো, সেকেন্ড পজিশনে থাকতেছে MSI MP225 এবং থার্ড পজিশনে থাকতেছে Asus VP229, ফোর্থ পজিশনে থাকতেছে Hikvision DS-D50 এই মডেলটা, এবং সর্বশেষ থাকতেছে Dahua DHI LM22। সো কালারের দিক থেকে যদি উইনার ঘোষণা করতে হয় তাহলে লেনোভোটাই। এক্ষেত্রে মানে ব্যাপারটা এরকম হয়েছে যে জিনিস যেটা ভালো তার কালারটা একটু বেশি, ব্যাপারটা এরকম হয়ে গেছে। তবে এই কালার গ্যামুট প্রকাশ করলেই তো আর সবকিছু বোঝায় না, কালার গ্যামুট দিয়ে আসলে অনেক কিছুই এক্সপ্লেন করার অবস্থায় থাকে, কিন্তু অ্যাকচুয়াল কালার থেকে এই মনিটরগুলো আসলে কতটা ডিফারেন্সিয়েট করতেছে সেটা বোঝার জন্য আমরা ইউজ করি ডেল্টা ই। ইউজুয়ালি ডেল্টা ই লেস দেন 2 হলে সেটাকে মোটামুটি ধরা হয় যে রিয়েল লাইফের কালারের কাছাকাছি আছে, এবং এগুলো আসলে সবগুলোই ডিজিটাল ডিভাইস। সো ডিজিটাল ডিভাইস যে এক্সাক্ট রিয়েল লাইফের কালার দিতে পারবে সেটা কিন্তু জরুরি না। সো এখানে একটা কি বলে ডেল্টা বা একটা ডিফারেন্সিয়েট বলা একটা ভ্যালু থাকে, সেটাকেই ডেল্টা ই দ্বারা প্রকাশ করা হয়। সো আমাদের ক্যালম্যানে এই ভ্যালুটা একটু বেশি, আমরা ইউজুয়ালি ধরি 3-এর উপরে যদি থাকে সেটা ডেল্টা ই ডিফারেন্সিয়েটটা অনেক বেশি আর কি। তো ডেল্টা ই ভ্যালুয়ের যদি রেজাল্টটা বলতে হয়, সেক্ষেত্রে প্রথমেই থাকতেছে কম থেকে বেশি ভ্যালুর দিকে থাকতেছে প্রথমেই MSI Pro MP225, সবচেয়ে লিস্ট ভ্যালু ছিল 2.32 নিয়ে। সেকেন্ড পজিশনে থাকতেছে Asus VP229 3.75 ডেল্টা ই ভ্যালু নিয়ে। থার্ড পজিশনে থাকতেছে Lenovo L22i40 3.97 নিয়ে। ফোর্থ পজিশনে Dahua DHI LM22 4.26 ভ্যালু নিয়ে, এবং সর্বশেষ Hikvision বা Hikvision DS-D50, যেটা ডেল্টা ই এভারেজ ভ্যালু ছিল 7.35। এক্ষেত্রে Hikvisionএর যে ভ্যালুটা সেটা আসলে ইউজুয়াল থেকে অনেক বেশি, উই ডোন্ট নো এটা কোন কারণে হইতেছে, বাট 7.35 ইজ টু মাচ। বাট ওই তুলনায় বাদবাকি মনিটরের কথাবার্তা যদি বলতে হয়, ডাহুয়ারটাও 4-এর উপরে ছিল। 4-এর উপরে মিন্স হচ্ছে কালারটা একটু বুস্টেড দিবে, যেটা রিয়েল লাইফ কালার থেকে একটু অনেকটাই ডিফারেন্সিয়েট করে। এর বাইরে লেনোভোর কথা বলি বা আসুসের কথা বলি বা এমএস এর কথা বলি, এমএসআইটা সবচেয়ে লিস্ট ভ্যালুতে ছিল 2.32 নিয়ে, এবং আসুস বা লেনোভো মোটামুটি 3 বা 4-এর মাঝামাঝি একটা সিচুয়েশনে ছিল। সো এখানে বলতে গেলে এটাও কিছুটা বুস্টেড কালার দিচ্ছে, সেটা বলাই যায়। সো এই ক্ষেত্রে অনেকে একটা কনফিউশন থাকে যে কোনটা দেখে আসলে নিব, যে আমাদের রেজাল্টের ভিত্তিতে যে ডেল্টা ই বেসিসে নিব নাকি এসআরজিবি বেসিসে নিব। এসআরজিবি মিন্স হচ্ছে যে ওই পিক্সেলটা দেখা যাচ্ছে যে কতটা কালার কভারেজ করতে পারে, আর ডেল্টা ইটা দিয়ে বোঝাচ্ছে যে এই মনিটরটার কালার আউটপুট কতটা বুস্টেড নাকি কতটা লেস বুস্টেড, এটা দ্বারা বোঝায়, মানে রিয়েল লাইফের সাথে কতটা ডিফারেন্সিয়েট করতেছে এটা বোঝায়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি, যে আপনারা যখন মানে রেজাল্টটা বা ওভারঅল জাজ করতে হয় তখন আসলে দুটো মিলাই জাজ করতে হয়। এমনও দেখা যায় যে কোনো কোনো মনিটরের যে এসআরজিবি কালার গ্যামুট কভারেজ থাকে সেটা একদম প্রপারলি 100% থাকে। কালার গ্যামুটের যে ভ্যালুটা সেটা 100-এর উপরে গেছে এমন খুব কম মনিটরই আমরা দেখছি। সো মেজরিটি আসলে মনিটরগুলো দেখা যাচ্ছে যে 99 বা 100-এর নিচেই থাকে, বা 95-এর আশেপাশে, বা 95 থেকে মোটামুটি 100-এর যে ভ্যালুটা আছে এর ভিতরে ঘোরাফেরা করে। 100-এর উপরে খুব কম মনিটরের রেজাল্টই আমরা পেয়েছি। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওই মনিটরটা স্টিল বুস্টেড কালার দিচ্ছে। তো এটা বোঝার উপায় হচ্ছে যে ওই ডেল্টা ই দিয়ে, ডেল্টা ই ভ্যালুটা দেখা যাচ্ছে যত বেশি হবে সেই মনিটরটা তত বুস্টেড, আইদার বুস্টেড কালার দিবে অথবা ওয়াশড আউট কালার দিবে। সো এটা ইন বিটুইন একটা সিচুয়েশনে আসে আর কি। এখানে এই জিনিসটা আরেকটু অ্যাকুরেটলি বলার জন্য আমরা আসলে স্যাচুরেশন সুইপ নামে একটা নতুন টেস্ট মেথড অ্যাড করেছি, এন্ড এই স্যাচুরেশন সুইপটা আসলে বোঝায় দেয় যে ওই কালারটা কতটা স্যাচুরেটেড। সো ওই যে বলি না যে এই কালারটা বেশি বুস্টেড লাগতেছে বা এই কালারটা একটু ফিকে লাগতেছে, এইটা এই স্যাচুরেশন সুইপ দিয়ে আমরা বুঝতে পারি। তো সেই ক্ষেত্রে যদি স্যাচুরেশন সুইপের ভ্যালুটাও হচ্ছে যত কম থাকবে তত ভালো, ডেল্টা ই এর মতো, যে কালারের যে স্যাচুরেশন, ওই স্যাচুরেশন লেভেলটা যত কম থাকবে সেই কালারটা ততটা স্ট্যান্ডার্ড কালারের কাছাকাছি থাকবে। তো এই ক্ষেত্রে এমএসআই প্রথম পজিশনে থাকে, তার রেজাল্ট হচ্ছে 1.81। সেকেন্ড পজিশনে থাকে Dahua VP229, যার ভ্যালু ছিল 2.83। থার্ড পজিশনে Dahua DHI LM22, এই মনিটরটার রেজাল্ট ছিল 3.24। 4 নম্বরে Lenovo L22i40 4.16। পঞ্চম পজিশনে ছিল Hikvisionএর DS-D50, যার রেজাল্ট ছিল 8.86। এক্ষেত্রে Hikvisionএর যে মনিটরটা সেটা আসলে যথেষ্ট বুস্টেড কালার দেখায়, বুস্টেড কালার না, টু বি ভেরি অনেস্ট আসলে ফিকে কালারই দেখায়, এই জন্য স্যাচুরেশন সুইপের রেজাল্টটা অনেক বেশি আর কি। বাদ বাকি মনিটরগুলোর যদি কালার জাজ করতে হয় সেই ক্ষেত্রে Lenovo একটা ডিসেন্ট পজিশনে থাকে, এমন না যে
Lenovo আসলে খুব বেশি বুস্টেড কালার দিচ্ছে। ওভারঅল যদি আমি ডেল্টা ই প্লাস হচ্ছে স্যাচুরেশন সুইপ দুইটার একত্র করতে যাই, সেক্ষেত্রে Lenovo একটা ডিসেন্ট পজিশনে থাকে, কারণ Lenovoর যে ডেল্টা ই ছিল সেটা 3 to 4 এর আশেপাশেই ছিল, আবার যে স্যাচুরেশন সুইপের যে ভ্যালুটা সেটাও 3 এর আশেপাশেই ছিল। তো দুটা মিলে মোটামুটি একটা মানে নিউট্রাল টাইপের সিচুয়েশনে আছে। সবচেয়ে মানে বেটার ভ্যালু দিচ্ছে এক্ষেত্রে এমএসআই। আই মিন এমএসআই এর যেই ডেল্টা ই ভ্যালু সেটাও কম ছিল, প্লাস স্যাচুরেশন সুইপের যে লেভেলটা সেটাও কম ছিল। সো একটু বিট অ্যাকুরেট আর কি। ফটো বা ভিডিও এডিটিং এর জন্য যদি সেকেন্ড কোনো মনিটর কনসিডার করতে হয় লেনোভোটা বাদে, সেক্ষেত্রে হয়তো বা এমএসআই একটা ভালো অপশন হতে পারে। সেটার কালার অ্যাকুরেসি যথেষ্ট ভালো, আই মিন ওই তুলনায়। এরপরের টেস্ট রেজাল্টে যদি কথাবার্তা বলতে হয়, 4 নম্বরে আসে হচ্ছে ব্রাইটনেস। মানে এই 5টা মনিটরের আসলে সবগুলোই কম বেশি 250 নিটসই ম্যাক্স ব্রাইটনেস অফার করতে পারে, এবং আসলে 250 নিটস বললেও এই ক্ষেত্রে আসলে প্রপারলি 250 নিটস যে অফার করতে পারে এমনও না। দেখা গেছে যে মনিটরের কোনো একটা কর্নারে বা মেজরিটি কেসে সেন্টারে দেখা যাচ্ছে লাইটের পরিমাণটা একটা তারতম্য ঘটে। আর এই সকল মনিটর কিন্তু কম বেশি হচ্ছে যে WLED প্যানেল, সো কস্ট কাটিং করার জন্য আসলে WLED প্যানেলগুলো বেশি ইউজ করা হয় আর কি। তো আমরা আমাদের ব্রাইটনেস টেস্টে আসলে একটু ডিফারেন্ট টাইপের ভ্যালুই পাইছি। এক্ষেত্রে সবচেয়ে কম দামি হিগভিশনের মনিটর বা হাইভিশনের মনিটর হচ্ছে সর্বোচ্চ 334 নিট পর্যন্ত ব্রাইটনেস দিতে পারছে। সেকেন্ড পজিশনে আছে আসুসের VP229, যেটা হচ্ছে 304 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিতে পারছে সর্বোচ্চ। 3 নম্বর পজিশনে আছে MSI MP225, যেটা 268 নিটস পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস প্রোভাইড করতে পারছে। 4 নম্বর পজিশনে ডাহুয়া DHI LM22 209 নিটস ব্রাইটনেস প্রোভাইড করতে পারছে, এবং সর্বশেষ ছিল Lenovo সবচেয়ে হাইয়েস্ট দামি প্যানেল, সেটা দিতে পারছে 195 নিটসের মতো ব্রাইটনেস। তো এই ক্ষেত্রে সবচেয়ে দামি প্যানেলটা সবচেয়ে লিস্ট ব্রাইটনেস দিতেছে, কিন্তু এটার সামহাও কি বলে আউটলুক বা আমরা নিজেদের চোখে যখন এক্সপেরিয়েন্স করা শুরু করছি এটার কালার সামহাও বেটার ছিল, বাট স্টিল 75%। তো এই ক্ষেত্রে আমরা ইউএফও ঘোস্টিং টেস্ট করি, একটা স্লো মোশন পারস্যুট করেছি ক্যামেরা দিয়ে। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই যে ঘোস্টিং এর ব্যাপারটা সেটা কম্পারিজন করি। সেক্ষেত্রে প্রথমেই থাকবে হচ্ছে এমএসআই এর ঘোস্টিং, একদম লিস্ট লেভেলে সবচেয়ে কম পরিমাণ ঘোস্টিং ছিল এমএসআই মনিটরে। সো 100 হার্টজ এ একটা বেটার আউটপুট দিতেছিল সোফার। সেকেন্ড পজিশনে লেনোভোটা থাকবে, জিনিসটা আসলে কনফিউজিং, কারণ বাকি মনিটরগুলো আসলে 100 হার্টজ, এটা অনলি একটা 75 হার্টজের প্যানেল, বাট এইটার ঘোস্টিং বাকিগুলো থেকে বেটার মনে হয়েছে আমাদের কাছে। এখন আসলে ঘোস্টিং মাপার কোনো জিনিসপত্র আমাদের কাছে নাই সোফার, বাট একটা লেটেন্সি টুল বা এই টাইপের ডিভাইস আমরা আনার চেষ্টা করতেছি, কিন্তু সামহাউ জিনিসটা আটকায় আছে। তো যাই হোক, থার্ড পজিশনে হচ্ছে হিগভিশন বা হাইগভিশনের মডেলটা, সেটার ঘোস্টিং এর প্যানেল যথেষ্ট মানে মিডিয়াম ছিল, একটু করোনা টাইপ ইফেক্ট ছিল। এখানে বাকিগুলোরও আসলে সেম, টুকটাক একটা পিছনে করোনা টাইপ একটা ওভারশুট দেখা যায়। এক্ষেত্রে মোশন ব্লার তো আছেই। 4 নম্বর পজিশনে থাকবে আসুসের ঘোস্টিংটা প্রাইসের ভিত্তিতে যদি কথাবার্তা বলতে হয়, 100 হার্টজের ভিত্তিতে যদি কথাবার্তা বলতে হয়, তাহলে মানে একটু বেশি ছিল। এবং পঞ্চম নম্বরে ডাহুয়া আসলে এর থেকে এক্সপেক্ট করে লাভ নেই। এটা হচ্ছে যে ফ্যামিলি সেই ছোট ছেলে, যার থেকে এত এক্সপেকটেশন করে লাভ নেই। ও কম দামেই আসতেছে, এন্ড মোটামুটি কম দামেই ওই রকম ঘোস্টিং প্রোভাইড করতেছে। সো ঘোস্টিং নিয়ে যদি ওভারঅল বেস্ট ওয়ান বলতে হয়, তাহলে এমএসআই আগায় থাকবে। সেকেন্ড পজিশনে যদি 100 হার্টজের মধ্যে কেউ আগে থাকে, তাহলে হিগভিশন থাকবে। এবং লেনোভো যদি 75 হার্টজে কেউ কনসিডার করে, তাহলে ওইটার ঘোস্টিং যথেষ্ট কমই আছে হিসেবে সেকেন্ড পজিশনে লেনোভো থাকলেও 100 হার্টজের কম্পারিজনে আসলে হিগভিশন পড়ে যাচ্ছে। সো মোটামুটি কম প্রাইসের মধ্যে এমএসআই এর যদি বেটার কন্টেন্টার বলতে হয় ঘোস্টিং এর তুলনায়, বা প্রপারলি 100 হার্টজ যদি এনজয় করতে চান, সেই ক্ষেত্রে হিগভিশনের মনিটরটা একটা বেটার অল্টারনেটিভ হইতে পারে। বাট হিগভিশন কিন্তু কালারের দিক থেকে অনেক মাইর খাইছে, সো এটা মানে একদমই কি বলে লেস সাজেস্টেড মডেল সোফার। আই মিন আপনার বাজেট যদি 10,000 টাকা টাইট থাকে, সেই ক্ষেত্রে হয়তোবা হিগভিশন অথবা ডাহুয়া এগুলো দেখতে পারেন। এগুলোর ঘোস্টিং ছিল চলে, কিন্তু আপনি যদি কম ঘোস্টিং আর বেটার কালার এক্সপেক্ট করেন, সেক্ষেত্রে দামি মডেলগুলো আসলে একটা ভালো অপশন আর কি। প্রোজ এন্ড কনস যদি বলতে হয়, সবগুলো আসলে প্লাস্টিক বডি, অ্যাডজাস্টমেন্টের তেমন একটা অপশন নাই। এবং আমি আসলে এই জিনিসটা দেখতে দেখতে খুবই টায়ার্ড বিগত অনেক বছর ধরে মনিটর রিভিউ করতে করতে, যে এই 10,000 টাকার প্রাইস ব্র্যাকেটের মধ্যে কোনো মনিটর ব্র্যান্ডই আসলে প্রপার ওয়েতে অ্যাডজাস্টমেন্টের ফিচার দিয়ে মার্কেটে কিছু একটা আনতো ভালো হইতো। আই মিন কারণ হচ্ছে এই মনিটরগুলোর ইউজার বেজের মধ্যে একটা বিগার ইউজার বেজ আছে যারা অফিসের জন্য ইউজ করে, এবং তাদের আসলে পশ্চারটা নষ্ট হয় এইরকম টাইপের খালি টিল্ট অপশনওয়ালা মনিটরগুলোর জন্য। তো এটা যদি একটু হাইট অ্যাডজাস্টমেন্টের মতো ফিচার থাকতো, একটা ভালো কি বলে স্ট্যান্ড থাকতো, তাইলে হয়তো বা বেটার হইতো, প্রাইস 1000 টাকা ডিফারেন্সিয়েটই হইতো। এক্ষেত্রে অনেক ব্র্যান্ডই আছে যারা অ্যাডজাস্টেবল ফিচার দিয়ে মনিটরগুলো মার্কেটে রোল ইন করার চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে যে ওই সকল মনিটরে প্যানেল ইস্যু, বা দেখা যাচ্ছে যে ওয়ারেন্টি ইস্যু বা ডেড পিক্সেল সমস্যা, এই ধরনের ইস্যু
ছিল। তো এইসব কারণে আসলে মনিটর মার্কেটে খুব একটা আসলে এই ধরনের ফিচার আসে নাই। আর সবগুলো মনিটর কম বেশি প্লাস্টিক বডির, তো দেখা যাচ্ছে যে একটু বাড়ি টাড়ি খাইলেই কিছু একটা হয়ে যেতে পারে সিচুয়েশন। আর এগুলোর সাথে যে স্পিকার গুলো আসে সেগুলো খুব একটা কাজের না। তো স্পিকার জাস্ট একটা কি বলে সাউন্ড আউটপুট দিবে এই আর কি, এই ধরনের ফিচার। আরেকটা জিনিস এই সকল মনিটর মিস করে কিছু কিছু জায়গায়, যেমন ডিসপ্লে পোর্ট দেওয়া, আর একটা এইচডিএমআই পোর্টের ইস্যুটা বা ঝামেলাটা কমানোর জন্য একটা ডিসপ্লে পোর্ট দেওয়াটা একটা ভালো অপশন। আর ইভেন কেউ কোনো ব্র্যান্ডই সোফার মানে টাইপ সিও দেয় না। টাইপ সি দিলে সুবিধা হইতো যে যারা অ্যাপেল ডিভাইসেস ইউজ করে তাদের জন্য সুবিধা হইতো টাইপ সি টাইপের ইয়া দিলে, যদি এক্ষেত্রে আসলে কস্ট বাড়ে, বাট দিতে খারাপ কি। এই কোয়ালিটির মনিটর গুলো বছর খানেক আগে কিন্তু 11,000 টাকার কমেই পাওয়া যাইতেছিল মার্কেটে। আমি আসুসের কথা বললাম না, বা আমি হচ্ছে লেনোভোর কথা বললাম না, এদের মার্কেট প্রাইস অলরেডি বেশি। এক্ষেত্রে এই মনিটর যেগুলো মোটামুটি বাজেট রেঞ্জে ছিল, 10,000 টাকার আশেপাশেই ছিল, সেগুলোর দামও কিন্তু এখন 11,000 টাকার আশেপাশে হয়ে গেছে। এখন এটা আসলে আফসোসের ব্যাপার যে এই মনিটর গুলোর দাম কমার কথা ছিল, স্পেশালি 22 ইঞ্চে না কমলেও 24 ইঞ্চে কমার কথা ছিল, কিন্তু 24 ইঞ্চেও আমরা আসলে খুব একটা যে হিউজ প্রাইস ড্রপ দেখছি এমনও না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 22 ইঞ্চের প্রাইসও সামহাউ একটু উপরে উঠে গেছে। সো এইটা আসলে খুবই মানে ওয়ারিড হওয়ার ব্যাপার। আই মিন এটা যে এমন না যে আমরা যে স্টোর অপারেশনে যখন যাওয়া শুরু করছি তখন দেখতেছি এটা ডিস্ট্রিবিউটর এন্ড থেকেই বেড়ে গেছে। এখন এটা কেন বাড়ছে, কিভাবে বাড়ছে, এইসব বিস্তারিত এক্সপ্লেনেশন আমরা আসলে পাই না। এক্ষেত্রে আমরা যদি স্টোরের পার্সপেক্টিভে চিন্তা করতে যাই, সেক্ষেত্রে আমরা স্টোরে অ্যাজ এ রিটেলার আমরা ডিস্ট্রিবিউটর থেকে মনিটর কিনতেছি, কিনে কাস্টমারকে সার্ভ করার চেষ্টা করতেছি, কিন্তু ডাউন সাইড এটাই যে প্রাইসটা কেন বাড়লো এই রহস্য কোথাও আসলে উন্মোচন করার মতো সুযোগ এখনো হয় নাই, বাট স্টিল উই আর অন ইট। তো 24 ইঞ্চের প্রাইসটা আসলে খুব একটা যে ড্রপ করছে এমনও না। অ্যানাদার ডাউন সাইড যদি মেনশন করতে হয়, এই মনিটরগুলো কম বেশি সবগুলোরই ব্লিড টিড আছে, কারণ এগুলা সোফার বাজেট প্যানেল। সো এখানে সবচেয়ে যদি ব্লিডের ব্যাপারে দুর্নাম বা বদনাম লুটায় থাকে সেটা হচ্ছে যে ওই এমএস এর মডেলটা 225 যেটা, এবং এটা লাস্ট ইয়ার আমরা রিভিউ করার পরে, লাস্ট ইয়ার এটা মার্কেটে প্রথম আসে, এবং রিভিউ করার পরে দেখা যাচ্ছে যে অনেকগুলা মানে ইস্যুস গেছে, এটার ব্লিড আছে, এটার থেকে আসলে কালার এতটাই বাজেভাবে ব্লিড হইতেছে যে কালারের ঝামেলা হইতেছে। তো এই ধরনের অনেক আমরা মানে ইস্যুস পাই। তো তারা সোফার জিনিসটা অনেকটা কি বলে কাটায় উঠতে পারছে, বাট স্টিল এটার ব্লিডিং ইস্যু এখনো আছে, এমন না যে চলে গেছে। এবং বাকি মনিটরও কম বেশি আছে। এটা আসলে ইউনিট টু ইউনিট ভ্যারি করে থাকে। তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে যতগুলা ইউনিট আছে এগুলার দেখা যাচ্ছে যে ব্লিড নাও থাকতে পারে, কিন্তু আপনার বাসায় নেওয়ার পরে দেখলেন যে আপনারটা ইউনিটে ব্লিড আছে। তো এটা একটু ভ্যারি করে থাকে আর কি। এটা আসলে যখন ফাইনাল অ্যাসেম্বল করে কোথাও দেখা যাচ্ছে একটু ফাঁকফোকর থাকলে এই ব্লিডের ইস্যুটা হইতেই পারে। আর সর্বশেষ আরেকটা সাবধানতা যদি বলতে হয় তাহলে এই হিগভিশনের মডেলটা নিয়ে, কারণ এই মডেলটার অনেকগুলা ভ্যারিয়েশন আছে। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে মার্কেটে একই টাইপেরই মডেল, কিন্তু মডেল ডিফারেন্সিয়েট করার জন্য 1-2 হাজার টাকার প্রাইস ডিফারেন্স এরকম হইতেই পারে। এই মনিটরটা কেনার ক্ষেত্রে একটু মডেলটা শিওর হয়ে নেবেন। এই ক্ষেত্রে বাকিগুলোর আসলে এই ধরনের কোনো ভ্যারিয়েশনের কনফিউশন নাই, জাস্ট এই হিগভিশনের মনিটরটারই আসলে কনফিউশন আছে। ভিডিওর একদম শেষ পর্যায়ে বাট যাওয়ার আগে আসলে কিছু কথাবার্তা বলে না ভালো। আই মিন এই 5টা মনিটর যে এখান থেকেই নিতে হবে এমন কিছু না, জাস্ট একটা কম্প্যারিজন করা, অ্যান্ড এই কম্প্যারিজন থেকে একটা ধারণা দেওয়া যে কোনটা সোফার 10 থেকে 15,000 টাকার প্রাইস ব্র্যাকেটে ভালো অপশন হইতে পারে। এখন এর বাইরে আসলে অনেক অপশন আছে, আমরা প্রিভিয়াসলি কিছু কম্প্যারিজন করারও চেষ্টা করছি এবং কম্প্যারিজন ভিডিও আছে আমাদের প্রিভিয়াসলি। তো ওই হিসাবে রেজাল্টের একটা কম্প্যারিজন করে দেখতে পারেন। আমাদের কম্পেয়ার করার বাইরে বা রিভিউ করার বাইরে টুকটাক মডেল থাকলেও থাকতে পারে। সেক্ষেত্রে বাদবাকি ইউটিউব চ্যানেল থেকে আপনারা একটা আইডিয়া নিতে পারেন বা ব্লগ পোস্ট থেকে আইডিয়া নিতে পারেন। অ্যান্ড এরপরেও যদি আইডিয়া নেওয়ার মতো অবস্থায় না থাকে, জাস্ট স্পেকটা কম্প্যারিজন করতে পারেন। দেখা যাচ্ছে যে এইখানে যতগুলো মনিটর আছে সেটার সাথে আপনি যে মনিটরটা নিতে চান এই প্রাইস ব্র্যাকেটের মধ্যে, সেটা একটা স্পেসিফিকেশন কম্প্যারিজন আপনি চাইলে করে দেখতে পারেন যে কাছাকাছি আছে কিনা বা আপনার বাজেটের সাথে ভালো প্রপারলি অ্যালাইন হচ্ছে কিনা। এক্ষেত্রে মনিটরটা অবশ্যই আপনি পারচেস করে জাস্ট বাসায় নিয়ে আসবেন না, একটু আনবক্স করে নিতে পারলে ভালো। আনবক্স করা ভালো এক্ষেত্রে বলে নিলাম এই জন্য যে ওই প্যানেলে হয়তো একটা ডেড পিক্সেল থাকতে পারে, আপনি বাসায় নিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে ডেড পিক্সেল আছে। তো এই ডেড পিক্সেলের সমাধান আসলে সবাই সেম ওয়েতে দেয় না। দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য মেজরিটি কেসে রিটেলাররা 5টা ডেড পিক্সেলের নিচে বা 3টা ডেড পিক্সেল মিনিমাম এর নিচে আসলে খুব একটা মানে রিপ্লেসেবল ইউনিট দেয় না। সেক্ষেত্রে স্টোর আবার একটু ডিফারেন্ট। আমাদের দেখা যাচ্ছে পিসিবি স্টোরে যদি একটা সিঙ্গেল ডেড পিক্সেলও যদি রিপোর্ট হয় সেক্ষেত্রে আমরা একটা রিপ্লেসেবল করে দেওয়ার চেষ্টা করি এবং একটা ফ্রেশ ইউনিট দেওয়ার চেষ্টা করি আর কি। তো বাজেট মনিটরে আসলে ডেড পিক্সেলের ইস্যুটা খুবই কমন, ব্লিডিং এর ইস্যুটা খুবই কমন। সো এগুলো একটু দেখে নিলে ভালো। আবার হচ্ছে আপনার কালারের যেই চয়েস সেটার সাথে অ্যালাইন হচ্ছে কিনা সেটাও ওই ফাঁকফোঁক করে দেখে নিতে পারেন। চাইলে আপনি আরেকটা ইউনিট রিকল করে বা অন্য কোনো মডেল আপনি চুজ করতেই পারেন। এক্ষেত্রে আপনার আবার পার্সোনাল ব্র্যান্ড প্রেফারেন্সও থাকতে পারে। আমি আমার পরিচিতদের মধ্যে অনেকেই দেখছি যারা আসুসের বাইরে যাই না, এরকম অনেকেই আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এটা টোটালি আপনার উপরে, আপনি কোন ব্র্যান্ডের উপরে যাবেন। তো 5 মনিটর নিয়ে 5 মিশালি আজকে এ পর্যন্তই। হয়তোবা ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।